টার্নিভাল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ে বাংলাদেশের দুর্যোগ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের দুর্যোগ সাধারণত বাংলাদেশ বিশ্বের সবচেয়ে একটি দুর্যোগ প্রবণ একটি দেশ। এখানে প্রত্যেক বছর দুর্যোগে নানান ধরনের প্রাণহানি, নানান ধরনের প্রাকৃতিক সম্পদ, অনেক ক্ষয়ক্ষতি হয়। তাই আমরা বাংলাদেশের দুর্যোগের সময় বর্ষাকালে দুর্যোগ হয়, শুষ্ক মৌসুমে হয় এবং শীত মৌসুমে। এই সময় যে দুর্যোগগুলো আমরা দেখতে পাই সেই দুর্যোগগুলো আমি এখানে আলাদা আলাদাভাবে উল্লেখ করেছি। দেখো, বর্ষাকালে যে দুর্যোগগুলো হয় অতিরিক্ত বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হয়। তাহলে বর্ষাকালে যে দুর্যোগগুলো হয় সাধারণত অতিরিক্ত বৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা। শুষ্ক মৌসুমী দুর্যোগ, শুষ্ক মৌসুমে কি কি দুর্যোগ হয়? অনাবৃষ্টি ও অত্যাধিক খরা। অর্থাৎ অনাবৃষ্টি ও দীর্ঘদিন বৃষ্টি না হলে অত্যাধিক খরার সৃষ্টি হয়, ফলে পরিবেশের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, কৃষি ফসল হয় না, অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। শিলাবৃষ্টি, এবং অনেকদিন পর পর যখন হঠাৎ করে বৃষ্টি হয় তখন ওই বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয়, যা পরিবেশের ক্ষতি করে, বিভিন্ন ফলের পরিবেশটা বিভিন্ন ফল নষ্ট করে দিয়ে যায়। ভূমিক্ষয়, কৃষি ফসল নষ্ট করে দেয়। ভূমিক্ষয় বর্ষাকালে শুষ্ক মৌসুমের সময় ভূমিক্ষয়টা বেশি হয়। এরপর টর্নেডো, শুষ্ক মৌসুমে টর্নেডো দেখা যায়, সাইক্লোন ইত্যাদি প্রকৃতির দুর্যোগ দেখা যায়। আর শীত মৌসুমে শৈত্যপ্রবাহ, অধিক পরিমাণে শৈত্যপ্রবাহ দেখা যায়, ঘন কুয়াশা দেখা যায়। ঘন কুয়াশার কারণে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আচ্ছা, বাংলাদেশে এই যে দুর্যোগগুলো হয়, এই দুর্যোগের প্রধান কারণ হচ্ছে দুইটা। এই দুইটা কারণ যথাক্রমে কি? ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান যেখানে রয়েছে, এই ভৌগোলিক অবস্থার কারণে এখানে দুর্যোগ বেশি হয়ে থাকে। এবং বৈশ্বিক উষ্ণায়ন, এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে দুর্যোগ হয়। বৈশ্বিক উষ্ণায়নে মূলত বাংলাদেশ দায়ী নয়, উন্নত বিশ্বগুলো দায়ী। ওরা বিভিন্ন শিল্প কারখানা থেকে যেসব গ্যাসগুলো নিঃসরণ করে, ফলে বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হচ্ছে। গ্রিন হাউসের ফলে, গ্রিন হাউস এফেক্টের ফলে কি হচ্ছে? এই বৈশ্বিক উষ্ণায়নটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই বৈশ্বিক উষ্ণায়নের ধারণাটা কি? আচ্ছা, পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব বিকাশ ঘটেছে পানি, বায়ু ও অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণ উপযোগী পরিবেশের কারণে। উষ্ণায়নের ফলে এই পরিবেশ ভয়ানকভাবে বিপন্ন হচ্ছে। এখন জানা যাক এই উষ্ণায়নটা কি। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, অন্যদিকে তেমনি পৃথিবীর প্রকৃতি পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত, ভারসাম্যময়। অর্থাৎ বর্তমান এই যে তথ্য প্রযুক্তির যুগে মানুষের জীবনকে করেছে সুখ ও সমৃদ্ধি অর্জনের পথ সুগম করেছে, ঠিক তেমনি মানুষ এগুলো অর্জন করতে গিয়ে প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করেছে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীন করে তুলছে। জনসংখ্যা বিস্ফোরণ, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যানবাহন সহ বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে নানান ধরনের সমস্যাগুলো একটি হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। এই গ্রিন হাউস প্রতিক্রিয়া কি? আসলে এটি একটি জটিল সমস্যা। গ্রিন হাউস মূলত একটি কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকরণ গ্যাসও বলা হয়, তাই গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকরণ গ্যাসও বলা হয়। এই গ্যাসগুলো চারপাশে বায়ুমণ্ডল চাদরের মতো আচ্ছাদন করে আছে। পৃথিবীকে ঘিরে চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি হয়, তার ফলে কি ঘটছে দেখো। টোটাল পৃথিবীটাকে একটা গ্রিন হাউস গ্যাসের সাথে তুলনা করা হয়েছে। গ্রিন হাউস গ্যাস সবুজ কাঁচের ঘর। এখন এই কাঁচের ঘরের সাথে পৃথিবীকে তুলনা করছে। সূর্যের তাপ এই চাদর শোষণ করে এবং তাপ পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। পৃথিবী পৃষ্ঠে দ্বারা গৃহীত তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা বিচ্ছুরিত হয়, মহাশূন্যে মিলিয়ে যায়। এভাবে পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, পৃথিবীতে তাপ সম্পূর্ণরূপে মহাশূন্যে মিলিয়ে দিতে না পারে বায়ুমণ্ডল উৎপত্তি করছে। অর্থাৎ এই কাঁচের ঘরে কাঁচ তাপ শোষণ করে, আবার কি করে? কাঁচ তাপ যখন বিকিরণ করে, যখন কাঁচে বাধাপ্রাপ্ত হয়, ওখানে কাঁচের ঘরের ভিতরে
থেকে যায়। ঠিক পৃথিবীটাও ঠিক বায়ুমণ্ডল সূর্যের তাপ পৃথিবীতে দিচ্ছে, যখন দিনের বেলা তাপ দিচ্ছে রাতের বেলায় তাপটা আবার বিকিরণ করা হচ্ছে। কিন্তু এই যে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসটা এটা বায়ুমণ্ডলের চাদরের মতো আবদ্ধ চাদরের মতো ছড়িয়ে রয়েছে, ফলে রাতের বেলা যে তাপটা বিকিরণ হচ্ছে এই সম্পূর্ণ তাপটা বিকৃত হতে পারে না, ফলে কিছু তাপ পৃথিবীতে থেকে যায়, ফলে উষ্ণায়ন সৃষ্টি হয়। কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় পৃথিবীর তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে যেতে না পেরে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। একইভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যে তাপমাত্রা সূর্য থেকে যে তাপমাত্রা গ্রহণ করছে, রাতের বেলা এই তাপমাত্রা আবার বিকিরণ করছে। এই বিকিরণ বিকৃত হচ্ছে, কিন্তু সব তাপ বিকৃত না হয় পৃথিবীর পৃষ্ঠে কিছু তাপ রয়ে যাচ্ছে। এই কিছু তাপ থাকার কারণে পৃথিবী পৃষ্ঠে উষ্ণ হচ্ছে, ফলে এই যে অবস্থা সৃষ্টি হয় এই অবস্থাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয় বা বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়। এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল ও পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হয়েছে, সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই উষ্ণের ফলে সমুদ্রে যেসব অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ ছিল এই বরফগুলো গলতে শুরু করছে, ফলে এই সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। কি কি কারণে বৈশ্বিক উষ্ণায়ন হয়? দেখো, বায়ুর মূল উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন। এছাড়া বায়ুতে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস গ্যাস অক্সাইড আছে। আরও আছে জলীয় বাষ্প, ওজোন গ্যাস। বায়ুমণ্ডলে এই গৌণ গ্যাসগুলোকে একসাথে গ্রিনহাউস গ্যাস বলা হয়। এখন বলা হয় গ্রিনহাউস গ্যাসগুলো কি কি? বায়ুমণ্ডলে যেসব গ্যাস রয়েছে যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, আর্গন, তারপর সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন, এই নাইট্রাস অক্সাইড, মিথেন, এইগুলো মিলিতকে একসাথে গ্রিনহাউস গ্যাস বলা হয়। প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও মানুষ সৃষ্ট কিছু গ্যাসও রয়েছে। প্রকৃতিভাবে সৃষ্ট কি কি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো প্রাকৃতিক সৃষ্টি। আর মানুষের দ্বারা সৃষ্টি কি কি? সিএফসি, এইচসিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, তারপর হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন ইত্যাদি গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে কতগুলো এক শতাব্দীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে শতকরা গত 100 বছর কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেয়েছে শতকরা 25 ভাগ, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 19 ভাগ, মিথেনের পরিমাণ বেশি 100 ভাগ, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এছাড়াও অন্যান্য কারণও রয়েছে। আমরা যেসব দ্রব্য ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, প্লাস্টিক, ফোম, এয়ারোসল প্রভৃতির ফলেও বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিনহাউস গ্যাস, যা এইচসিএফসি নামে পরিচিত। এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে, বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 5টা: স্ট্রাটোমণ্ডল, স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই 5টা স্তরের ভিতরে দ্বিতীয় স্তর স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তরের কাজ কি? সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে, ওটা পৃথিবীতে আসতে দেয় না, ওটা শোষণ করে আবার বায়ুমণ্ডলে ফেরত পাঠায়। কিন্তু এই যে পৃথিবী থেকে যেসব গ্যাসগুলো নিঃসরণ হচ্ছে এই গ্যাসগুলোর ফলে ওজোন স্তরটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের অতি বেগুনি রশ্মিগুলো পৃথিবীতে আসতে শুরু করছে, ফলে পৃথিবীতে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটছে। এখন এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, তার মধ্যে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে যার গড় 12 কিলোমিটার। ট্রপোস্ফিয়ার যেটা বললাম এটা সর্বনিম্ন স্তর, পৃথিবী থেকে মাত্র 12 কিলোমিটার উপর গড় উচ্চতা, সমুদ্র পৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা। এর পরের স্তর হলো স্ট্রাটোস্ফিয়ার। এর পরের স্তরটি এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই ওজোন স্তর রয়েছে, এটি 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এরপর সূর্যের অতি বেগুনি রশ্মি এই ওজোন স্তরটা কি শোষণ করে, এটা আবার বায়ুমণ্ডলে ফেরত পাঠায়, আর যতটুকু আমাদের পৃথিবীতে দরকার ততটুকু পরিমাণ পৃথিবীতে চলে আসে। কিন্তু এই ওজোন স্তর যদি না থাকতো তাহলে পৃথিবীতে এই সুন্দর পরিবেশ আর থাকতো না। ওই সূর্যের অতি বেগুনি রশ্মি ফলে সবকিছু ধ্বংস হয়ে যেত, প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যেত না। তাই বৈশ্বিক উষ্ণায়ন বাড়ার সাথে সাথে এই ওজোন স্তর আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট হচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলো এই পরিবেশ নষ্ট করার জন্য অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। এছাড়া এসব দেশে পারমাণবিক চুল্লি ব্যবহার করে থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হচ্ছে। এই বর্জ্য গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি করছে, ফলে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা অতি সামান্য। শিল্প কারখানা বর্জ্য কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণ পারদ, সীসা ও আর্সেনিক নির্গত হয়, এটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করছে।
মহাসমুদ্রকে পৃথিবীর মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ মহাসমুদ্র পৃথিবীর মানব দেহের সাথে তুলনা করে তোমরা অবশ্যই এই এটা ভালো করে পড়বে। এখানে কিন্তু এই অধ্যায়টা পরীক্ষায় আসে যে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়। পৃথিবীর ফুসফুস বলা হয় মহাসমুদ্রকে। পৃথিবীর ফুসফুস বলা হয় মহাসমুদ্রকে। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু সমুদ্রের তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপের ফলে তা দূষিত হচ্ছে এবং দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা পালন করছে। অর্থাৎ এই মহাসমুদ্র হচ্ছে পৃথিবীর ফুসফুস। এখন এই সমুদ্রের ভিতরে বিভিন্ন ধরনের বজ্র, বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল মিশ্রণের ফলে এটার ভিতর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় এই বায়ুটাও বিষাক্ত হয়েছে, ফলে এটার ফলেও গ্রিনহাউস, এটার ফলেও বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশেও একসময় বহু নদী নালা খাল বিল হাওর বর ছিল, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমান সময়ে কিছু অসাধু লোক এই পরিবেশের ভারসাম্য রক্ষা না করে, বরং এগুলো বরবাদ করে বিভিন্ন ধরনের শিল্প কারখানা নির্মাণ করছে, বিভিন্ন বসত বাড়ি স্থাপন করছে, কলকারখানা নির্মাণ করছে, ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণের পেছনে যে কারণটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো বন উজাড়করণ। অর্থাৎ আমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, আমরা নিজেদের আসবাবপত্র ব্যবহার করার জন্য আমরা বন উজাড় করছি, নির্বিচারে গাছপালা কেটে বনভূমি উজাড় করে দিচ্ছি। কিন্তু আমাদের উচিত একটা গাছ কাটার পূর্বে আরো 5টি গাছ রোপণ করা, বা 2টি বা 5টি গাছ রোপণ করা, তাহলে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। কিন্তু আমরা গাছ তো রোপণ করেই না, বরং অধিক হারে আমাদের প্রয়োজনের তাগিদে আমরা অধিক হারে গাছপালা নিধন করছি, অধিক হারে গাছপালা বন উজাড় করছি। ফলে উজাড়করণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠছে, মানুষ কাজের খোঁজে শহরে ছুটছে, ফলে শহরে জনসংখ্যার চাপ ও বিভিন্ন যানবাহনের সংখ্যা বাড়ছে। এসব যানবাহনের নির্গত কালো ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, এছাড়াও শিল্প কারখানার কালো ধোঁয়া নগরের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়, এটিও বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ। এছাড়াও যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার, এসবের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতিগ্রস্ত, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি হচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানি অর্থাৎ লোনা পানি ঢুকে পড়ছে, আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার, শস্য ক্ষেত্রে ক্ষতি হয়। অর্থাৎ সমুদ্রের পানি প্রথমেই তো বললাম বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের ভিতরে বা মহাসাগরের ভিতরে যে অ্যান্টার্কটিকা মাঝে যে বরফ ছিল, বরফগুলো গলতে শুরু করার ফলে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই পানি উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে উপকূলীয় এলাকায় সমুদ্রের লবণাক্ত পানি উপকূলীয় বাঁধ ভেঙে এগুলো ভিতরে ঢুকে পড়ার ফলে কৃষি জমি, মৎস্য খামার এগুলো সব নষ্ট করে দিচ্ছে। ইতিমধ্যে এর প্রভাব লক্ষ্য করা গেছে। বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। উপকূলীয় এলাকায় কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এই লবণাক্ততার ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, ফলে কৃষি ফসল ভালো উৎপাদন হচ্ছে না। এই কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদন কমে গেছে। অনেক রকম মিঠা পানি, মাছ হারিয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে গাছপালা। এর প্রভাব মানুষের জীবন জীবিকার উপর পড়ছে। জীবিকার টানে মানুষ শহরমুখী হচ্ছে এবং শহরের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের পানি বৃদ্ধির কারণে স্বাভাবিক তুলনায় বেশি জোয়ারের সৃষ্টি হয়, যা জলোচ্ছ্বাসের আকার ধারণ করে। আবার সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতাও অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা প্রাকৃতিক দুর্যোগ আইলা ও সিডরের নাম সবাই শুনেছি। এই দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের উপকূলীয় এলাকায় যে প্রাণহানি, সম্পদের ব্যাপক ক্ষতি হয়, খাবার পানির তীব্র অভাব দেখা দেয়। ইতিমধ্যে সুন্দরবনে প্রায় 1/4 বন নষ্ট হয়েছে। এর ফলে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে প্রত্যেক বছরই প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এর ফলে বাংলাদেশের কৃষি জমি, প্রাকৃতিক সম্পদ, তারপর মানব সম্পদ, ঘরবাড়ি, যানমালে অনেক ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক ক্ষতি করে দিয়ে যাচ্ছে। উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ ও অন্যান্য প্রাণী বিভিন্ন প্রকার মারাত্মক রোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি এবং অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসার ফলে মানুষের বিভিন্ন ধরনের মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে। ক্যান্সার সহ মানুষের বিভিন্ন ধরনের চর্মরোগ, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের মারাত্মক রোগ সৃষ্টি হচ্ছে। ক্যান্সার, চর্মরোগ সহ নানা ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব ঘটে।
তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে মরুকরণ লক্ষণ দেখা যায়। বাংলাদেশের উত্তরাঞ্চল যেগুলো মঙ্গা নামে পরিচিত ছিল, এটা মরুকরণের অঞ্চল, মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে। অর্থাৎ যেখানে বৃষ্টিপাত খুব কম হয়, বৃষ্টিপাত হয় না বললেই চলে। তারপর পানির সহজলভ্যতা, ওখানে পানি সহজে পাওয়া যায় না, এর ফলে ওখানে কি মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে। উষ্ণায়নের ফলে সৃষ্ট বন্যা, খরা, লবণাক্ততা প্রভৃতির কারণে গবাদি পশু খাদ্যের অভাব হচ্ছে। এই উষ্ণায়নের ফলে কি বিভিন্ন ধরনের সৃষ্ট সমস্যার ফলে, সৃষ্ট বন্যা, খরা ইত্যাদির ফলে পশু খাদ্যের অভাব দেখা দিচ্ছে। বাড়বে বিভিন্ন ধরনের রোগ। এই ক্ষতির প্রভাব বিবেচনা করে আমাদের জলবায়ু পরিবর্তনে বিপদ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের এই সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলে আমরা এখানে বৈশ্বিক উষ্ণায়ন, তারপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাবের ফলে কি হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখানে আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে রাখি। বাড়ির কাজটা তোমার বাসায় অবশ্যই এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার বাসায় ভালো করে একটু প্র্যাকটিস করবে। বৈশ্বিক উষ্ণায়ন বৈশ্বিক উষ্ণায়ন কি তার বাড়ির কাজ। বাড়ির কাজ ক নম্বরে বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন কি কারণে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে উল্লেখ করো। কি কারণে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে উল্লেখ করো। খ নম্বরে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মানুষ পরিবেশের জন্য কি ক্ষতি হয় বা হতে পারে উল্লেখ করো, ব্যাখ্যা করো। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মানুষ, পরিবেশ ও জীবজন্তুর কি ক্ষতি হয় বা হতে পারে তা ব্যাখ্যা করুন। আমার এই দুটো কোশ্চেন তোমার বাসায় বাড়ির কাজ, তোমার এই দুটো কোশ্চেন নিজে আলোচনা করবে এবং নিজে বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো আর বাসায় ঠিকমতো মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।